আগে যেভাবে আমরা আমেরিকার উপরে নির্ভর করে চলতাম, সেই নির্ভরশীলতা এখন আর নেই। ইউক্রেনে একটা কোল্যাপসড একটা ইকোনমি, তার অর্থনীতি একেবারে বলা যায় একেবারে ভঙ্গুর অবস্থায়, কিন্তু তারপরেও তাকে লোন দিচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কেন? ইউরোপের কৃষকদেরকে যদি ডিফেন্ড না করে এই চুক্তিগুলো, এবং সেখানে কিছু কিছু এলিমেন্ট আমি দেখলাম যেগুলো হয়তো ওই ইউরোপের কৃষকদের স্বার্থ রক্ষা করবে না, তাহলে সেখানে কিন্তু প্রতিবাদ উঠবে। তাদের বাণিজ্যিক সম্পর্কটা যদি বহুমুখী তারা না করে, তাহলে তাদের বিপদ আছে। ডিকোডে স্বাগত। ডিকোডে আজকে আমাদের অতিথি অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক বদরুল আলম খান শুধু একজন শিক্ষক নন, তিনি একজন লেখকও বটে, এবং বাংলায় তার একাধিক বই প্রকাশিত হয়েছে। আমি যদি তার মধ্যে কয়েকটি নাম উল্লেখ করি: বেত্রাবতীর উপাখ্যান, গণতন্ত্রের বিশ্বরূপ ও বাংলাদেশ, ইরান, খোমেনির ইসলামী বিপ্লব ও তারপর, ইউক্রেন নিয়ে তিনি বই লিখেছেন, আরও বিভিন্ন বিষয়ে গণতন্ত্র এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি লিখেছেন। তো আমরা বদরুল আলম খানের কাছে আজকে জানতে চেষ্টা করব বা তার কাছ থেকে বোঝার চেষ্টা করব যে সম্প্রতি যে বাণিজ্যিক চুক্তির একটা নতুন ধারা শুরু হয়েছে বিভিন্ন দেশ এবং জোটের মধ্যে, এইটা কি ভবিষ্যৎ পৃথিবীর নতুন রূপরেখা তৈরি করতে চেষ্টা করছে কিনা, সাহায্য করছে কিনা? তো অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের পাঠক এবং শ্রোতাদেরও ধন্যবাদ জানাই, এবং আমি তাদের নানা ধরনের মন্তব্য, কমেন্ট আমি দেখি, এবং সেই কমেন্টগুলো, মন্তব্যগুলো পড়ে আমার খুব ভালো লাগে। অনেক ক্ষেত্রে তারা যে আমার এই বক্তব্য মানে শেয়ার করেন এবং উপভোগ করেন, তার জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। এবং এটা একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা দিক বলে আমি মনে করি। এই যে শ্রোতা দর্শকের সাথে যিনি কথা বলছেন বা যিনি একটা বিষয় নিয়ে আলাপ করছেন, তাদের ভেতরে এই যে একটা আলোচনা এবং একটা রিভিউয়ের যে একটা ব্যাপার আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটাতে কেবলমাত্র যে দর্শকরাই বা শ্রোতারাই উপকৃত হয় তাই না, আমিও উপকৃত হই ব্যক্তিগতভাবে। কারণ আমি বুঝতে পারি যে আমার কোন জায়গায় ত্রুটি হচ্ছে, ভুল হচ্ছে, বা আমি ভালো করছি, ভালো বললাম, বা একটু ত্রুটি হলো কোন জায়গায়। এই বিষয়গুলো কেবলমাত্র কিন্তু শ্রোতা এবং দর্শকদের পক্ষ থেকে কাছ থেকে পাওয়া যায়। সুতরাং আমি আবার আপনাদের ধন্যবাদ জানাবো, এবং আমার অনুগ্রহ করব যে আপনারা যেন এই কমেন্ট সবসময় দেন, এবং এটাতে আমরা যেন উপকৃত হই। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। যে শুধু মানে ভাষ্যকার নিজেই উপকৃত হন না, অধ্যাপক বদরুল আলম খানের মতো একজন প্রবীণ শিক্ষক, তিনি শুধু এই আমাদের দর্শক শ্রোতাদের কমেন্ট থেকে উপকৃত হন না, উপকৃত কিন্তু আমরা হই আরও অনেক বেশি। তো আমরা চাইব আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান শোনেন, তারা তাদের মতামত দেবেন। এটা আমাদেরকে উৎসাহিত করে, এটা আমাদেরকে সংশোধিত হতে সাহায্য করে। তো আমরা এখন বিষয়ের দিকে চলে যাই। অধ্যাপক খান, আমরা যে বিষয়টা বলছিলাম যে সম্প্রতি পশ্চিমা নেতারা, বিশেষ করে ইউরোপের নেতারা, তাদের একটা গতিমুখ দেখা যাচ্ছে, যাত্রার গতিমুখ দেখা যাচ্ছে চীন এবং ভারতের দিকে। তো চীন এবং ভারতের দিকে শুধু না, এবং ভারত এবং চীনের সঙ্গে তারা বাণিজ্য চুক্তি করে আসছেন এবং বিভিন্ন মেয়াদের। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছে। আপনার চীনে একাধিক নেতা, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী, ওদিকে কানাডার প্রধানমন্ত্রী গেছেন, কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো গিয়েছিলেন। তার আর এই সপ্তাহতেই, এই ধারণা করি যে এই সপ্তাহতেই আপনার জার্মানির চ্যান্সেলরও যাবেন। তো এর পেছনে কি আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? হ্যাঁ, আপনি সঠিকভাবে বললেন যে আসলে একটা বাণিজ্যিক তৎপরতা, যেটার দিক আগে অন্য রকমের ছিল, সেই দিক পরিবর্তন একটা ঘটছে বলে আমি মনে করি, এবং আপনি সঠিকভাবে সেটা উল্লেখ করেছেন। এই দিক পরিবর্তনের কারণটা হচ্ছে যে ড্যাভোসের যে আলোচনা হলো বিশ্ব অর্থনৈতিক
মিটিং, যেটা ফোরাম, সেখানে যে আলোচনা হলো তার উপরে ভিত্তি করেই কিন্তু এই তৎপরতাগুলো আরো বৃদ্ধি পেয়েছে এবং ত্বরান্বিত হয়েছে। আমি একটা উদাহরণ দিই। ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের এই যে চুক্তিটা, যেটা তারা সই করেছে দিল্লিতে, যে এই চুক্তিটা কিন্তু অনেক দিন ধরে চলছে। মানে এই চুক্তিটা সম্পর্কে আলোচনা অনেক দিন ধরে চলছে, প্রায় 1.5 যুগ ধরে, তার মানে প্রায় 12 থেকে 14 বছর ধরে। কিন্তু এটাতে তারা অনেক বিষয় ছিল যেগুলো অত্যন্ত জটিল এবং তারা কোনোভাবেই এগুলোর মীমাংসা খুঁজে পাচ্ছিল না। সেই জন্যে এইটা আগে মানে সাইন হয়নি। কিন্তু হঠাৎ করে তারা এইরকম একটা সমঝোতার ভেতরে পড়ে গেল এবং সমঝোতায় পৌঁছলো। এর প্রধান কারণই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি, এবং ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছে যে তিনি গ্রিনল্যান্ড তার আমেরিকার একটা অংশ হিসেবে চাই। এর কারণে ইউরোপ একটা সাংঘাতিক ধাক্কা খেয়েছে। এই ধাক্কাটা তারা কখনো আমেরিকার থেকে যে পাবে বা কখনো আশা করেনি। সুতরাং শুধুমাত্র যে ট্যারিফের ব্যাপারটাই না, 15% ট্যারিফ যদি ইউরোপিয়ান গুডসের উপরে, যদি পণ্যের উপরে বসায়, তাহলে এমনিতেই ওখানে পণ্য উৎপাদনের একটা বড় খরচ হয়। কারণ ওখানে শ্রমের দাম অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। সুতরাং সব মিলিয়ে 15% ট্যারিফ তাদের একটা ইউরোপের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে তারা এখন উঠে পড়ে লেগেছে, যেভাবেই হোক না কেন অন্যান্য দেশের সাথে, বড় বড় পাওয়ার, বিশেষ করে ভারত এবং চীন, এদের সাথে বাণিজ্যিক চুক্তি করে বিভিন্ন দিক থেকে সহায়তা গ্রহণ করে তারা যেন তাদের অর্থনৈতিক যে উন্নতিটা, এবং তারা যে ডিফিকাল্ট একটা পজিশনে পড়ে আছে ইউরোপ, সেই জটিল পরিস্থিতি থেকে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি থেকে যেন উদ্ধার পেতে পারে, সেরকমের একটা তৎপরতা চলছে। এবং এটা ভারতের সাথে যেরকম ইউরোপীয় ইউনিয়নের, ঠিক তেমনি কানাডার মার্ক কার্নি, তিনিও চীনে গেছেন, চীনে যে একটা চুক্তি সই করে এসছেন। তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট গেছেন ম্যাক্রন চীনে, আবার চীনে গেছেন স্টামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী। সুতরাং এই তৎপরতাগুলো কিন্তু অনেক দিন ধরে আটকে ছিল। যেমন ধরুন ব্রিটেন এবং ফ্রান্স, তারা কিন্তু অনেক দিন ধরে চীনকে বরঞ্চ নানা দিক থেকে সমালোচনা করে এসছে। বিশেষ করে 1 নাম্বার হচ্ছে ইউক্রেন যুদ্ধে চীনের নাকি অনেক রাশিয়ার প্রতি সমর্থন আছে, এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে সেখানকার মানবাধিকার নিয়ে এই সমস্ত দেশের অনেক প্রশ্ন ছিল। তৃতীয় হচ্ছে চীনের যে বায়ু, যে 5G যে টেলিকমিউনিকেশনের ব্যবস্থা যেটা করেছে, সেখানে তারা সবসময় বলে এসছে যে হ্যাঁ, চীন হয়তো আমাদের গোয়েন্দাগিরি করবে এই সমস্ত ইলেকট্রনিক উপাদান ব্যবহার করে বা আমাদের দেশে। আপনার নিশ্চয়ই মনে আছে যে কানাডায় হুয়াওয়ের যে সিইও ছিল, তাকে কি হেনস্থা করেছিল কানাডা, বোধহয় 4-5 বছর আগে, তারও কিছু আগে হতে পারে। গ্রেফতার করা হয়েছিল তো তাকে। হ্যাঁ, তাকে বের করা হয়েছিল, তাকে জেলে পড়া হয়েছিল। তারপরে অনেকদিন জেলে ছিলেন তিনি। তারপরে একটা নেগোসিয়েশনের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে তাকে ছেড়ে দেয় এবং তিনি চীনে ফিরে আসেন। এবং চীনে ফিরে এসে হুয়াওয়েকে সম্পূর্ণভাবে ওই দেশীয় যারা ভোক্তা, তাদের উপরে নির্ভর করে হুয়াওয়ে এখন একটা বিশাল একটা কোম্পানিতে পরিণত হয়েছে। সুতরাং এখন উপলব্ধি করছে এই সমস্ত পশ্চিমা দেশগুলো যে আগে যেভাবে আমরা আমেরিকার উপরে নির্ভর করে চলতাম, সেই নির্ভরশীলতা এখন আর নেই। এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি যে সমস্ত নীতিমালাগুলো, এক সময় সে 15% ট্যারিফ বসাচ্ছে, আর এক সময় এটা করছে, আর এক সময় একটা দেশকে তার অংশ হিসেবে করছে। এবং কানাডাকেও সে বলেছিল যে আমি তো কানাডাকেও নিতে চাই আমেরিকার অংশ হিসেবে। সুতরাং এই সমস্ত তৎপরতাগুলো ইউরোপ আগে হয়তো সিরিয়াসলি নেয় নাই, এখন তারা সিরিয়াসলি নিতে চেষ্টা করছে। এবং একটা ইউরোপ ব্যাপী একটা তৎপরতা চলছে, শুধুমাত্র যে এই এশিয়ার বা গ্লোবাল সাউথের বড় বড় শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর সাথে সংযোগ স্থাপন করা এবং বাণিজ্য বৃদ্ধি করা, সেটাই শুধু না,
তার সাথে তারা আরো চেষ্টা করছে যে ইউরোপকে আরো কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা বিভিন্ন দিক থেকে। তার ভেতরে একটা হচ্ছে কমার্স এবং পুঁজিবাজার। তারা চিন্তা করছে যে একটা প্যান ইউরোপিয়ান একটা পুঁজিবাজার এবং একটা শেয়ার মার্কেট ক্রিয়েট করা, যেটা আগে ওইভাবে ছিল না। তারা আরো বলছে যে ইউরোপে উপরে নানা ধরনের যে সমস্ত রেগুলেশন আছে একটা দেশের সাথে আর একটা দেশের, সেই রেগুলেশনগুলো সরিয়ে একটা স্ট্রিম লাইনিং করা উচিত, করা প্রয়োজন, এবং সমস্ত ইউরোপীয় দেশকে ঐক্যবদ্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্পের এটাকে মোকাবেলা করা। তারা আর্কটিক সিকিউরিটির কথাও বলছে, যে একটা আর্কটিক সিকিউরিটি যেন ইউরোপের তত্ত্বাবধানে চলে, আমেরিকার তত্ত্বাবধানে না। তারা আরো বলছে যে আমরা টেকনোলজিক্যালি বা প্রযুক্তির দিক থেকে আমরা আমেরিকার উপরে নির্ভরশীল হতে চাই না। আরো বড় যেটা, সেটা হচ্ছে যে সামরিক দিক থেকে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এবং ইউরোপ একটা বছরও ঠিক করে দিয়েছে যে 2029 সালের ভেতরেই তারা চায় যে ইউরোপ সামরিক দিক থেকে, অস্ত্র তৈরির দিক থেকে, অস্ত্র প্রযুক্তির দিক থেকে এবং এই সংক্রান্ত যত ফ্যাক্টরস গুলো আছে বা যত উপাদানগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা বা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এবং সেইভাবে ইউরোপ চায় যে তারা একটা স্বয়ংসম্পূর্ণ সব দিক থেকে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক এবং প্রতিরক্ষার দিক থেকে তারা একটা স্বয়ংসম্পূর্ণ হতে চায়। কিন্তু আমার বিশ্বাস যেটা সম্ভব হবে না, অতি দ্রুত সময় নেবে। আরো ইউরোপের কিছু স্ট্রাকচারাল সমস্যা আছে যে কারণে তারা এই স্বয়ংসম্পূর্ণতার মানে অর্জনের জন্য অনেক সমস্যার ভেতরে পড়বে। সেগুলো হয়তো আমরা পরে আলোচনা করতে পারবো, কিন্তু এটা এত সহজ না। সহজ না যদি হয়ে থাকে, তাহলে ইউরোপ যে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে, তাতে এই যে তার বাইরের দেশগুলো, একটা হচ্ছে যে সে অভ্যন্তরীণভাবে ইউরোপের দেশগুলো নিজেদের মধ্যে চেষ্টা করছে, যেটা আপনার কথার মাধ্যমে আমরা বুঝলাম। 2 নম্বর হচ্ছে যে সে বাইরের দেশগুলোর সাথে, আপনি বললেন গ্লোবাল সাউথের বড় বড় দেশ আর অন্যান্য দেশ সঙ্গে তারা নতুন করে যে চুক্তি করছে। আসলে চুক্তিগুলোতে কি আছে? এটাতে কি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের খেপে যাওয়ার মতো বিষয় আছে? যেরকম তিনি চীন থেকে ঘুরে আসার পরেই ম্যাককার্নি বললেন যে কানাডার উপরে 100% ট্যারিফ। তিনি ভারতের সঙ্গে ইউর ইয়েটাও কিন্তু খুব ভালোভাবে যে আমেরিকানরা দেখছেন তা কিন্তু না। তাহলে ওর মধ্যে চুক্তির মধ্যে আছে কি যেটা ট্রাম্পকে খেপিয়ে তুলতে পারে? হ্যাঁ, আমি যদি ধরেন ব্রিটেন দিয়ে শুরু করি। ব্রিটেনের প্রধানমন্ত্রী গেলেন, কিথ স্টারমার, তিনি গেলেন। তিনি কিন্তু তেমন কিছু সুবিধা করতে পারেন নাই। কয়েকটা ক্ষেত্রে চুক্তি হচ্ছে। একটা হচ্ছে যে চীনে, মানে লন্ডনে চীনের যে দূতাবাস, বিশাল আকারের যে দূতাবাসটা, সেটা তারা সেখানে তৈরি করার পারমিশন পেয়েছে। কারণ এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছিল, যে ব্রিটেনের অনেকেই বলছিল যে এটা হচ্ছে একটা সার্ভেইলেন্স বা একটা গোয়েন্দাগিরির একটা প্রতিষ্ঠান হবে দূতাবাস, সেই জন্য এটা আটকে ছিল। কিন্তু স্ট্যামার যে সেটা ওটা ক্লিয়ার করে দিয়েছে। স্ট্যামার আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে, বিশেষ করে পণ্যের ব্যাপারে। ব্রিটিশ পণ্য যদি সেখানে চীনে যায়, কোনো পার্টিকুলার বিষয় নিয়ে দিক নিয়ে আলোচনা হয় নাই, কিন্তু যদি পণ্যের উপরে যদি শুল্ক কমিয়ে হ্রাস করার যদি একটা পদক্ষেপ যদি ব্রিটেন নেয় এবং চীন যদিও নেয়, তাহলে সেটা ব্রিটেনের জন্য একটা উপকার হবে। চাগস আইল্যান্ড নিয়ে, চাগস দ্বীপপুঞ্জ নিয়ে একটা আলোচনা হয়েছে সেখানে, এবং চাগস নিয়ে চীন তার উদ্বেগ প্রকাশ করেছিল এবং চীন বলেছিল যে এই দ্বীপপুঞ্জের উপরে ব্রিটিশ সার্বভৌমত্ব, এখন বর্তমানে ব্রিটেন একটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা মরিশাসের হাতে ফিরিয়ে দেওয়া, এবং সেটা নিয়েও কিন্তু ব্রিটেনে একটা দ্বন্দ্ব হচ্ছিল, যে অনেক ব্রিটিশ পলিটিশিয়ান তারা বলছে যে চাগস আইল্যান্ডকে মরিশাসে দেওয়ার কারণে চীন ওখানে যে তার প্রভাব বিস্তার করতে পারে ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো স্ট্যামার সেখানে চীনে সেগুলো ক্লারিফাই করেছে। আপনি যদি চীনে স্ট্যামারের যে 4 দিনের সফরের যদি বৃত্তান্ত দেখেন, তাহলে দেখবেন যে
এটা একটা লো কি ছিল, মানে অত্যন্ত নিম্ন, কিন্তু এটা একটা প্রাথমিক ধাপ বলে আমি মনে করি। তেমন আহামরি কোনো চুক্তি বা সিরিয়াস কোনো চুক্তি বা নেগোসিয়েশন হয়নি। না, ৮ বছর পরে, এর ৮ বছর পরে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী, সেই থেরেসা মের পরে ২০১৮ সালের পরে এই প্রথম একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী চীনে গেলেন, ফলে এর একটা এমনি গুরুত্ব আছে। হ্যাঁ, হ্যাঁ, এর গুরুত্ব আছে। একটা গুরুত্ব হচ্ছে যে যে ট্রেড ডেফিসিট আছে, যেমন ধরেন চীনের সাথে ব্রিটেনের ট্রেড ডেফিসিটটা সাংঘাতিক, এবং সেই ডেফিসিটটা কিভাবে কমিয়ে আনা সে ব্যাপারেও কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী সেখানে যে আলাপ করেছে। আর আপনি যদি কানাডার সাথে দেখেন তাহলে সেখানে কিন্তু উন্নতিটা আরো অনেক বেশি, মানে ট্রেড ডিলগুলো অনেক গভীর হয়েছে। বিশেষ করে চীন তার ইলেকট্রনিক ভেহিকেল প্রায় ৫৯,০০০ ভেহিকেল সে পাঠাতে পারবে, এবং ২৫,০০০-এর নিচে যেগুলো সেখানে ট্যাক্স একটু বেশি থাকবে, $২৫,০০০ দামের যেগুলো, আর $২৫,০০০ উপরে যে সমস্ত ইভি গুলো, ইলেকট্রনিক ভেহিকেলস গুলো, সেখানে ট্যাক্স অনেক কমিয়ে আনা হয়েছে, 10%, 9.8% মতো। সুতরাং সেটা চীনের একটা বাজার সৃষ্টি করবে আগে যেটা ছিল না, এবং এটাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে, বিশেষ করে এলন মাস্কের যে টেসলার যে গাড়ির যে রপ্তানি, সেটা এর কারণে কমে যেতে পারে। আরো হয়েছে যেটা ক্যানোলা সিড, যেটা ক্যানোলা তেল তৈরি করে, সেটার ব্যাপারে সেখানে আপনার শুল্ক হ্রাসের একটা ব্যাপারে আলোচনা হয়েছে। তারপরে এই মানে সামুদ্রিক যে সমস্ত মাছ রপ্তানি করে এদেশ, বিশেষ করে কানাডা চীনে, তারপরে আরো অন্যান্য যে সমস্ত পণ্য আছে, বিশেষ করে পোল্ট্রি থেকে শুরু করে আরো অন্য সেসব বিষয়ে এই চুক্তিগুলো হয়েছে, এবং সেই চুক্তিগুলোতে যে শুল্ক হ্রাস করা হয়েছে তার পরিমাণ হয়তো ৯০ থেকে এখন কমিয়ে সেটা ১০ বা ৮% নেওয়া হয়েছে। সুতরাং একটা ভালো একটা সম্পর্ক, ট্রেড একটা ডিলের একটা ব্যাপার আমরা লক্ষ্য করে দেখছি। ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের যে চুক্তিটা হয়েছে, কিন্তু এই চুক্তিগুলো কিন্তু চুক্তি আকারে আছে, এখনো কিন্তু র্যাটিফাই হয়নি। সুতরাং এটা সম্পর্কে খুব যে আমরা সার্টেন হতে পারি, কারণ ২০২৭ সালের আগে এটা মানে কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। বলাই আছে যে ইউরোপের ২৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এটাকে র্যাটিফাই করতে হবে, ভারতের পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। এটা করতে করতে ২০২৭ সাল হয়ে যাবে। এক্স্যাক্টলি সেটাই। এবং বিপদটা হচ্ছে যে মানে কৃষি পণ্যের ব্যাপারটা কিন্তু ইউরোপকে দেখতে হবে, ইউরোপীয় ইউনিয়নকে, কারণ ইউরোপের কৃষকদেরকে যদি ডিফেন্ড না করে এই চুক্তিগুলো, এবং সেখানে কিছু কিছু এলিমেন্ট আমি দেখলাম যেগুলো হয়তো ওই ইউরোপের কৃষকদের স্বার্থ রক্ষা করবে না, তাহলে সেখানে কিন্তু প্রতিবাদ উঠবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে কিছু ১ মাস আগে, সম্ভবত ১ মাস আগে ইউরোপের কৃষকরা সমস্ত রাজধানী শহরে যে তারা বিক্ষোভ করেছে, তারা টমেটো রাস্তায় ছড়িয়ে দিয়েছে, কারণ যে চুক্তিটা ইউরোপিয়ান ইউনিয়ন করার চেষ্টা করেছিল ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে, সেই চুক্তিতে ইউরোপের কৃষকরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। সুতরাং ভারতের সাথে যেটা হয়েছে, যে ভারতের সাথে অনেক ডিল হয়েছে, তার ভেতরে যেমন আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কিছু কম্পোনেন্ট আছে যেটা ভারত এক্সপোর্ট করবে ইউরোপে, তাছাড়া খাদ্যদ্রব্য, বিশেষ করে মেরিন প্রোডাক্ট, তারপরে ভারতের আরো অন্যান্য যে সমস্ত দিক আছে, ভারত ইউরোপ থেকে টেকনোলজিক্যাল সাপোর্ট পাবে, যান্ত্রিক সাপোর্ট পাবে। সুতরাং এগুলো একটা বিশাল একটা ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের যে ট্রেডটা হবে সেটা হচ্ছে ২ বিলিয়ন মানুষকে টেনে আনবে এই চুক্তির ভেতরে, এই মানে একটা অভিন্ন বাজারে। হ্যাঁ, তো কিন্তু এটা একটা বিশাল আকার হলেও এটা কতটুকু কার্যকরী হবে শেষমেশ সেটা দেখার বিষয়। কিন্তু একটা জিনিস ঠিকই, যে এই ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সাথে, ব্রিটেন, ফ্রান্স চীনের সাথে, কানাডা চীনের সাথে, এই চুক্তিগুলোর মধ্যে দিয়ে কিন্তু এটাই বেরিয়ে আসে যে আজকে ইউরোপ বা ইউরোপিয়ান ইউনিয়ন তারা উপলব্ধি করছে যে ট্রেডের ডাইভার্সিফিকেশন যদি না হয়, তাদের বাণিজ্যিক সম্পর্কটা যদি বহুমুখী তারা না করে,
তাহলে তাদের বিপদ আছে। তারা একমাত্র আমেরিকার উপরে নির্ভর করে তাদের সমস্ত কিছু দাবার গুটিগুলো চাল দিতে পারবে না, এবং সেই কারণেই তারা এত উদগ্রীব হয়ে পড়েছে যে যেভাবে হোক না কেন তাদের মানে বাণিজ্যের যে আগে যে রাস্তাটা ছিল বা যে দিক মানে দিক নির্দেশনা ছিল বা দিক ছিল সেটার থেকে পরিবর্তন করে তারা এখন গ্লোবাল সাউথের বড় বড় দেশগুলোর সাথে তারা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। তাহলে কি এটা বলা যায় যে যে জিনিসটা ম্যাককার্নি বলেছিলেন যে গ্লোবাল রুল বেসড অর্ডার, এই অর্ডারটা মানে যেটা এতদিন ধরে চলে আসছে সেটা আর থাকছে না, এটা সত্যিই ভেঙে পড়েছে, মানে অন্য আরেকটি নতুন দিকে যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, আমি আমি এটা ঠিক ওই মানে একেবারে যে 100% আমি বিশ্বাস করি সেটা না। 100%ই কেন? আমি মানে খুবই সন্দিহান এই ব্যাপারে। এটার আগে আমাদের একটা বিষয় জানা দরকার। সেটা আমাদের শ্রোতাদেরকেও জানা দরকার এবং বোঝা দরকার। যে এই যে সমস্ত ট্রেড ডিলগুলো হচ্ছে বা আমেরিকা ট্যারিফ বসিয়ে তার তার অর্থনীতিকে উন্নত করতে চাচ্ছে, বা ইউরোপ থেকে সে সরে আসতে চাচ্ছে বা গ্রিনল্যান্ডকে সে দখল করতে চাচ্ছে, এর পেছনে কিন্তু একটা বড় ফিলোসফিক্যাল বা দার্শনিক বা অর্থনৈতিক একটা স্ট্র্যাটেজির দিক আছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে ড্যাভোসে ডোনাল্ড ট্রাম্প তার ৩০০ জন উপদেষ্টাকে নিয়ে তিনি গিয়েছিলেন। ৩০০ জন, তার ভেতরে বেশ কয়েকজন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার ভেতরে যেমন আমি বলতে পারি হাওয়ার্ড লুডনিক একজন ছিলেন, স্কট বেসেন্ট একজন, আর একজন যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হচ্ছেন জেমিসন গ্রিয়ার। জেমিসন গ্রিয়ার তিনি হচ্ছে সেক্রেটারি অফ ট্রেড, বাণিজ্যের সেক্রেটারি। এই জেমিসন গ্রিয়ার একটা 40 মিনিটের একটা ভাষণ দেন এই ড্যাভোসে, এবং সেখানে তিনি বলেন যে পৃথিবীটা দুই ভাগে, দুটো বিপরীতমুখী বাণিজ্যের এবং অর্থনৈতিক মডেল দিয়ে পরিচালিত হচ্ছে বা হয়েছে বা হচ্ছে এখন। একটা হচ্ছে যে হ্যামিল্টনিয়ান, যেটা আমেরিকান, এই হ্যামিল্টনিয়ান যে মডেলটা সেটা সেটা প্রথমেই কিন্তু এই হ্যামিল্টন বলে যিনি ট্রেড মানে তিনি ছিলেন প্রথম আমেরিকান সেক্রেটারি, ট্রেজারি সেক্রেটারি। এই হ্যামিল্টন বলেছেন যে একটা দেশের, বিশেষ করে আমেরিকার ডেভেলপমেন্টের জন্য আমাদের ট্যারিফ করতে হবে, আমাদের ইকোনমিটাকে রক্ষা করার জন্য বাইরের থেকে সস্তা প্রোডাক্ট যেন না আসতে পারে, তার জন্য একটা সময় ব্যয় করে আমাদের অর্থনীতিকে উন্নত করতে হবে এবং সক্রিয় করতে হবে, নিজস্ব পায়ে যেন দাঁড়াতে পারে, সেটা যেন আমরা করতে পারি। আর একটা হচ্ছে ফ্রি ট্রেড, যেটা ব্রিটিশ উপনিবেশবাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারা এই ফ্রি ট্রেড কনসেপ্টটা কিন্তু তারাই তৈরি করেছিল, এবং এই ফ্রি ট্রেডটা হচ্ছে যে একটা একক একটা নিয়মের ভেতরে পৃথিবী চলবে এবং সেখানে পণ্যের আদান প্রদান হবে, দেশ পণ্য রপ্তানি আমদানি করবে এবং সেখানে কোনো বাধা থাকবে না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যে ব্রিটেন যখন এই ফ্রি ট্রেডের কনসেপ্টটাকে বা প্রত্যয়টাকে সামনে এগিয়ে আনে, তখন ব্রিটিশরাই কিন্তু সব ম্যানুফ্যাকচারিং বা এই যে শিল্প উৎপাদনের একচ্ছত্র আধিপত্য মেনটেন করতো, বিস্তার করতো তারা পৃথিবীর উপরে, এবং সেটা তো নিজেদের দেশেই রেখেছিল। হ্যাঁ, এবং বাইরের বিশ্ব কাঁচামাল তাদেরকে মানে পাঠাতো, সরবরাহ করত। সেই জায়গায় কিন্তু এই ফ্রি ট্রেডটা ব্রিটিশ অর্থনীতিকে অনেক উপকৃত করে। কিন্তু 1970-80 থেকে শুরু করে ব্রিটেন দেখতে পায় যে এই ফ্রি ট্রেড তাদেরকে ধ্বংস করছে, তাদের অর্থনীতিকে উন্নত করছে না, বরঞ্চ এই নিম্নগামী একটা দিকে তাদের অর্থনীতি চলে যাচ্ছে। সেই কারণে তারা এখন শঙ্কিত হয়ে এই যে ডাইভার্সিফিকেশন এই দিকে যাচ্ছে। আর এই যে ধরেন এই যে ডিভিশনটা, যে একটা হচ্ছে ফ্রি ট্রেড, মুক্ত বাণিজ্য, আর একটা হচ্ছে ট্যারিফ দিয়ে একটা বদ্ধ একটা ইকোনমিক পরিবেশ তৈরি করে সেখানে একটা দেশের উন্নতিকে ত্বরান্বিত করা, এই কনসেপ্টটার কারণেই কিন্তু
কারণেই কিন্তু আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল। আমেরিকায় গৃহযুদ্ধের কারণ হচ্ছে উত্তর দক্ষিণের যে যুদ্ধটা, সেটা কিন্তু উত্তর চেয়েছিল এরকম ট্যারিফ বসিয়ে এবং তাদের অর্থনীতিকে সংরক্ষিত করে আমেরিকার অর্থনীতিকে বাড়িয়ে দেওয়া। আর দক্ষিণ, বিশেষ করে দক্ষিণে কিন্তু তখন ব্রিটেনের প্রভাব ছিল এবং যে দাস শ্রম দিয়ে যে সমস্ত কৃষি পণ্য তারা উৎপাদন করত, ব্রিটেন চেয়েছিল যে ওইভাবেই যেন আমেরিকা থাকে এবং আমেরিকা কোনো একটা শক্তিশালী শিল্প উৎপাদিত একটা দেশ হয়ে ব্রিটেনকে যেন চ্যালেঞ্জ না করতে পারে। সুতরাং ব্রিটেনের একটা অত্যন্ত সাংঘাতিক কূট একটা ষড়যন্ত্র ছিল এবং সেই কারণেই কিন্তু এই যুদ্ধটা শুরু হয়েছিল, গৃহযুদ্ধের কথা বলি। সুতরাং আজকে যে এই যে ফ্রি ট্রেড ভার্সেস ট্যারিফ বেসড ট্রেড, এই দিকটাই কিন্তু আজকে সবচেয়ে উল্লেখযোগ্য একটা দিক, বাণিজ্যের ক্ষেত্রেই হোক, ইভেন রাজনীতির ক্ষেত্রেই হোক, এবং যে কোনো দিকেই আমরা ভাবি না কেন, এই দুটো অর্থনৈতিক যে মডেল, সেই অর্থনৈতিক মডেলটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু অন্যান্য বিষয়গুলো আমরা বুঝতে পারবো না। যেমন এবং সেই কারণেই আমাদের ব্রিটেন এবং ইউরোপ আজকে যে চেষ্টা করছে ডাইভার্সিফিকেশন করার, বিশেষ এবং আমেরিকাকে কমপ্লিটলি না হলেও অনেকটা এক মানে কোন ঠাসা করে তারা অন্যান্য দেশের সাথে যে তৎপরতা, ট্রেড তৎপরতা করার চেষ্টা করছে, এটাই হচ্ছে ওই কারণে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে তিনি যখন এই ট্যারিফের প্রশ্নটাকে সামনে নিয়ে আসলেন, তখন তিনি কিন্তু বলেছিলেন ইট ইজ এ লিবারেশন ডে, এটা মুক্তির দিন, আমেরিকার মুক্তির দিন। কারণ আমেরিকান অর্থনীতি এই মুক্ত বাণিজ্যের কারণে যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেই পর্যায়ে আমেরিকার অর্থনীতি প্রায় ধ্বংসের মুখোমুখি হচ্ছিল এবং সেটা ডোনাল্ড ট্রাম্পই উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করে তিনি এই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই ট্যারিফের ব্যবস্থা করেন এবং এর কারণে কিন্তু আমেরিকার অর্থনীতি ইমিডিয়েটলি বা একেবারে আগামীকালই হবে না, কিন্তু এর উন্নতির যে বেনিফিট, এই পলিসির যে বেনিফিটটা, সেই বেনিফিটটা কিন্তু আমরা দেখতে পাবো হয়তো 1-2 বছরের মধ্যে, যদি ডোনাল্ড ট্রাম্প এটার প্রতি যদি নিষ্ঠ থাকেন। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এই যে নতুন একটা বাণিজ্যের ধারা বলি বা যে ধারা শুরু হয়েছে, আপনি যেটা বলছেন যে একদিকে ট্যারিফ আর একদিকে মানে কি বলে মুক্তবাজার অর্থনীতির নামে সে ব্রিটিশ পদ্ধতি ভার্সেস আমেরিকান পদ্ধতির একটা লড়াই, এই লড়াই কি শেষ পর্যন্ত আমরা যে একটা বৈশ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক বা চিত্রের এক ধরনের বদল দেখতে পাচ্ছি মনে হচ্ছে, যে হালকাভাবে হলেও বিভিন্ন বদল, তো এইটা কি এই বাণিজ্যের হাত ধরেই এই বৈশ্বিক ভূ রাজনীতির সম্পর্কের বা চিত্রের বদলটা কি বাণিজ্যের হাত ধরেই আসবে? হ্যাঁ, সেটার একটা সম্ভাবনা আছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে রুল বেসড অর্ডার যেটা আমরা বলছি, এবং মার্ক কার্নি থেকে শুরু করে আরো অন্যান্যরা বলছে যে রুল বেসড অর্ডারটা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে, সেটা কিন্তু না, এটা ধ্বংস হয়নি। এটা ধ্বংস হয়নি এই কারণে যে এই হঠাৎ করে রুল বেসড অর্ডার ভেঙে গেল এবং আমরা একটা ট্রানজিশনের ভেতরে আছি এবং এটা হচ্ছে একটা রাপচার বা একটা ভাঙন, এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে ঠিকই, কিন্তু আমি এই কথাগুলোর প্রতি খুব একটা মূল্য দেইনি। এই কারণে দেইনি যে রুল বেসড অর্ডারটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে 1944 সালে, এবং সেটা ব্রেটন উড যে কাঠামোটা গড়ে তোলা হয়েছিল, চুক্তিটা করা হয়েছিল, সেখানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন পার্টিসিপেট করেনি, চীনের পার্টিসিপেশনও প্রশ্ন ছিল না, তারাও করেনি, কিন্তু জাপান আবার জার্মানি ছিল, জাপান জার্মানি তারা ছিল, পশ্চিমা দেশগুলো সবাই ছিল সেখানে। এবং এই চুক্তির ভেতর দিয়ে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলো, বিশেষ করে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, পরবর্তীতে, তখনই হয়নি কিন্তু পরে হলো, যত বাণিজ্যিক যে সমস্ত ঝামেলাগুলো সেগুলো মীমাংসা করার জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং পলিটিক্যাল, রাজনৈতিক এবং যে সমস্ত সমস্যাগুলো সেটা সলিউশন করবে আমাদের ইউনাইটেড নেশনস, তার অন্যান্য কাঠামোগত যে সমস্ত
অংশ আছে বা তাদেরকে দিয়ে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন এটা ছিল এই পশ্চিমা বিশ্বের ডমিনেন্সটাকে, তাদের প্রতিপত্তিটাকে প্রতিষ্ঠিত করা এবং রক্ষা করার জন্যেই, ভিজাভি ভায়া এগেইনস্ট সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, সোভিয়েত ইউনিয়নকে নিয়ন্ত্রণে রাখার জন্যই কিন্তু এই প্রতিষ্ঠানটা গড়ে তোলা হয়েছিল। সুতরাং এই প্রতিষ্ঠানে এই প্রাতিষ্ঠানিক যে কাঠামো, সেখানে কিন্তু পশ্চিমা বিশ্বের আধিপত্য এখনো অটুট আছে। আমেরিকা এখন ভেটো দেওয়ার অধিকার আছে, যে ভেটো দেওয়ার অধিকার অন্য কারো নাই। কিন্তু যে যাকে লক্ষ্য করে করা হয়েছিল সেই তো নেই। হ্যাঁ, এই জন্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংকে সেখানে যারা ডাইরেক্টর বা প্রধান যারা, তারা কিন্তু সবই কিন্তু আমেরিকান অথবা ইউরোপিয়ান। সুতরাং এবং তারা কাকে লোন দিবে বা কি করবে না করবে, যে সমস্ত পদ্ধতি, সেখানে রাজনৈতিকভাবে পরিচালিত অনেক ডিসিশন আমরা লক্ষ্য করে দেখেছি। যেমন ইউক্রেনে একটা কোল্যাপসড একটা ইকোনমি, তার অর্থনীতি একেবারে বলা যায় একেবারে ভঙ্গুর অবস্থায়, কিন্তু তারপরেও তাকে লোন দিচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কেন? অন্য দেশকে দিবে না, অন্য দেশকে লোন দিতে গেলে তারা হাজার হাজার শর্ত এবং ইত্যাদি ইত্যাদি দেখাবে, কিন্তু ইউক্রেনের ব্যাপারে তারা। সুতরাং এটা অনেকটা পলিটিক্যাল এবং ইউরোপীয় এবং আমেরিকান পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটাকে, প্রভাবটাকে টিকিয়ে রাখার জন্য করা হয়েছে। সুতরাং ওই রুল বেসড অর্ডার ভাঙেনি। ভাঙতে হলে একটা বহু মাত্রিক এবং বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার একটা নতুন এটাকে রিপ্লেস করে, এটা প্রতিস্থাপন করে অন্য একটা ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না তৈরি হচ্ছে, এবং সেই তৈরির ক্ষেত্রে আমাদের বর্তমান কালের যে শক্তির যে ভারসাম্য, নতুন ভারসাম্য সৃষ্টি হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, ভারতকে কেন তাহলে সিকিউরিটি কাউন্সিলে নেওয়া হবে না? কারণ ভারত একটা অত্যন্ত শক্তিশালী আছে একটা দেশ, অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে। ব্রাজিলকে কেন নেওয়া হবে না? বা সাউথ আফ্রিকাকে কেন নেওয়া হবে না? কেন ওই ক্ষুদ্র দেশ ফ্রান্সের অর্থনীতি আজকে তো অত্যন্ত অধপতনের দিকে, সে এখনো পর্যন্ত সেখানে তার ভিটোর রাইট আছে এবং সে নানা ধরনের ষড়যন্ত্র করতে পারে রাজনৈতিকভাবে অন্য দেশকে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোকে পদানত রাখার জন্য। সুতরাং এই যে ভারসাম্যের যে নতুন একটা মানচিত্র তৈরি হয়েছে, সেই মানচিত্রটার উপরে ভিত্তি করেই একটা রুল বেসড অর্ডার ক্রিয়েট করতে হবে, এবং সেখানে সেই রুল বেসড অর্ডারটাই যদি তৈরি করা সম্ভব হয়, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব হবে যে বিদ্যমান যে রুল বেসড অর্ডার আছে, সেই রুল বেসড অর্ডারটাকে স্থাপন করে একটা নতুন একটা মডেল তৈরি করা এবং নতুন একটা ব্যবস্থা তৈরি করা। এবং সেখানেই কিন্তু আমরা লক্ষ্য করে দেখব শান্তি এবং শৃঙ্খলা এবং সত্যিকার অর্থে আইন ভিত্তিক একটা আন্তর্জাতিক ব্যবস্থার প্রতিষ্ঠা। ধন্যবাদ অধ্যাপক খান। দর্শক, আপনারা এতক্ষণ অধ্যাপক খানের বিশ্লেষণ শুনলেন। আমরা শুনতে চাই আপনার মতামত। এই অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক খান আপনাদের কাছে অনুরোধ করেছিলেন আপনারা বেশি বেশি করে আপনাদের মতামত জানান, যেটা যেরকমভাবে তাকে সমৃদ্ধ করবে একইভাবে আমাদেরকেও সমৃদ্ধ করবে, চর্চাকে সমৃদ্ধ করবে। আপনি আপনার মতামত জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মন্তব্য বিভাগে গিয়ে।